দিনের আলো ফুটতে তখনও অনেকটা দেরি। পুলিশ স্টেশনে যে দু একজন কনস্টেবল দায়িত্বে ছিল তারা শেষ রাতের দিকে নিজ নিজ স্থানে বসে ঢুলতে ঢুলতে ঘুমিয়ে পড়েছে সেই কখন। চারিদিক নিস্তব্ধ। মাঝে মাঝে দূর থেকে একটা হর্নের শব্দ ভেসে আসছে খানিক বাদে বাদে। রাতের শেষ ভাগের দৃশ্যটা যখন ঠিক এমন, হঠাৎই মঞ্চে প্রবেশ করলেন একজন জীর্ণ শীর্ণ মাঝবয়সী লোক। ছুটতে ছুটতে থানার বারান্দায় এসে কাউকে দেখতে না পেয়ে উদ্ভ্রান্তের মতো চারিদিক দেখতে লাগলো। চোখ মুখ উদাস, চুলগুলো উস্কো খুস্কো, কোটরে বসে যাওয়া দুই চোখে সর্বহারার চাহনি। লোকটি বাইরে কাউকে দেখতে না পেয়ে এবার থানার ভেতরে ঢুকে গেল। দরজার কাছেই একজন কনস্টেবল চেয়ারে হেলান দিয়ে ঘুমোচ্ছিল, কিন্তু এই ঘুম খুব সাবধানী। যদি তা না হতো তাহলে লোকটা ভেতরে ঢুকতে না ঢুকতেই ঘুমটা ভেঙে যেত না। হঠাৎ এই অসময়ে লোকটির এমন অকস্মাৎ আবির্ভাবে সে বেশ খানিকটা হকচকিয়ে গিয়েছে, সেটা চোখের ভাবে ফুটে উঠল স্পষ্ট। কিন্তু সেই ভাব কাটতে না কাটতেই লোকটি প্রায় পাগলের মতো বলল, বাবু, বাবু, আমার মেয়েটাকে বাঁচান, আমার মেয়েটাকে বাঁচান বাবু, আমার মেয়েটাকে বাঁচান, আমার মেয়েটাকে বাঁচান বাবু। হঠাৎই লোকটার এমন আচরণে খানিকটা থতমত খেয়ে গেল কনস্টেবলটি। খানিক ব্যতিব্যস্ত হয়ে বলল, আরে আরে কি হয়েছে? পায়ে পড়ছেন কেন? আহা আহা, উঠুন উঠুন উঠুন, কি হয়েছে বলুন। আমার মেয়ে বাবু, আমার মেয়ে শ্যামলী সেই সকালে বেরিয়েছে বাবু, এখনো ফিরে আসেনি। ভেবেছিলাম কলেজ শেষে বিকেলে ফিরে আসবে, কিন্তু সন্ধে হয়ে যাওয়ার পরও যখন ফিরল না তখন ওর বান্ধবীর বাড়িতেও গিয়েছিলাম বাবু। গিয়ে শুনি শ্যামলী নাকি আজকে কলেজেই যায়নি। তখন থেকেই খুঁজেই চলেছি বাবু, তখন থেকেই খুঁজে চলেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি বাবু, কোথাও খুঁজে পাইনি। আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়েছেন? হ্যাঁ, সবখানে খোঁজ করেছি বাবু, কিন্তু কোথাও যায়নি সে। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, একটা মিসিং ডায়েরি করে যান, আমরা সাধ্যমতো চেষ্টা করব। আর হ্যাঁ, আপনার মেয়ের একটা ছবি এনেছেন? এইবার লোকটি পকেট থেকে একটা পাসপোর্ট সাইজের ছবি বের করে এগিয়ে দিল। ঠিক আছে, এতেই হবে। পারলে কাল সকালে একবার আসুন। লোকটি কিন্তু ফিরে আর গেল না, পুরোটা সময় থানার বারান্দায় বসে থাকলো। সকাল 9টা নাগাদ যখন থানার বড়বাবু মহিতোষ শর্মা এলেন, তখন লোকটির আর একবার ডাক পড়ল। লোকটি মহিতোষ শর্মার সামনে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রথম থেকে শেষটা আবারও বললেন খুব ভালো করে। সব শুনে মহিতোষ শর্মা বললেন, বুঝলাম। একটা প্রশ্ন করি, আপনার মেয়ের কোনো অ্যাফেয়ার বা এমন কোনো সম্পর্ক ছিল? দেখুন, কিছু মনে করবেন না, কারণ এই ধরনের কেসে বেশিরভাগই দেখা যায় প্রেম ঘটিত কোনো বিষয়। এবার বলুন। না 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 না, আমার মেয়ে এমন মেয়েই নয়। তাছাড়া সম্পর্ক একটা ছিল, কিন্তু গত মাসেই দুই পরিবার মিলে আমরা বিয়ের দিনও ঠিক করেছি। সামনের মাসের 3 তারিখ ওদের বিয়ে। তাহলে গেল কোথায়? আচ্ছা ঠিক আছে, দেখছি আমরা। যদি কোনো খোঁজ পাই তাহলে জানাবো। আর হ্যাঁ, এর মধ্যে আপনি যদি কিছু জানতে পারেন তাহলে পুলিশকে জানাবেন। কিন্তু বাবু, আমার মেয়ে বাবু। দেখুন, মিথ্যা আশা দেব না, তবে আমাদের দিক থেকে যে কোনো প্রকার ত্রুটি থাকবে না সেটা নিশ্চিন্ত থাকুন। লোকটি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, তারপর পিছন ফিরে চলেই যাচ্ছিল, কিন্তু হঠাৎই দরজার কাছে যেতেই বাধল বিপত্তিটা। লোকটি মাথা নিচু করে যাচ্ছিল, আর তাই লক্ষ্যই করেনি উল্টো দিক থেকে ঝড়ের মতো ছুটে আসছে আর একজন লোক। ধাক্কাটা সামলে লোকটি যখন সরাসরি মহিতোষ শর্মার সামনে গিয়ে দাঁড়ালো, তখনও লোকটি হাঁপাচ্ছে।
যেন অনেকটা পথ ছুটতে ছুটতে এসেছে। পাগলের মতো বেশভূষা, চোখ মুখ শুকিয়ে গিয়েছে। হাঁপাতে হাঁপাতে যে কথাটা বলল, স্যার স্যার আমার মেয়ে অনুপমা, হ্যাঁ, কালকে বিকেলে প্রাইভেট পড়তে গিয়েছিল, কিন্তু কিন্তু এখনো ফিরে আসেনি স্যার। স্টোরি বাংলা। গল্পের নতুন ঠিকানা। আপনারা শুনছেন স্টোরি বাংলা। আর আজকে স্টোরি বাংলার বিশেষ নিবেদন সজীব মাহমুদ নীলের কলমে মিশন ডেথ ফাইল। সজীব মাহমুদ নীল জন্ম বাংলাদেশের অন্তর্গত নওগাঁ জেলার শালবাড়ি গ্রামে। পেশায় ছাত্র হলেও নেশা তার লেখালেখি। আজকের গল্প পাঠে রৌনক, গল্পের সূত্রধার আমি শিউলি। শুরু হচ্ছে সজীব মাহমুদ নীলের কলমে মিশন ডেথ ফাইল। 3 দিন পরের কথা। কলকাতা পুলিশ স্টেশনের ভেতরের পরিবেশ থমথমে। একটা ঘরের মাঝখানে একটা টেবিলকে কেন্দ্র করে মুখোমুখি দাঁড়িয়ে আছেন 3 জন মানুষ। টেবিলের ওপর ছড়িয়ে রাখা কয়েকটি কাগজ এবং 4টে ছবি। ছবিতে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে থাকা প্রতিটি মেয়ের বয়স 19 কি 20। এই 3 দিনে মোট যে 4 জন মেয়ে নিখোঁজ হয়েছে, ছবিগুলো তাদেরই। 3 জনের দৃষ্টি টেবিলের ওপরে থাকা কাগজ আর ছবিগুলোর ওপর। প্রথম কথাটা বললেন ইন্সপেক্টর মহিতোষ শর্মা। 3 দিনে 4 জন নিখোঁজ, প্রথম দিনেই 2 জন। আমার অনুমান বলছে এই কাজ কোনো একটা বিশেষ দল বা গোষ্ঠীর। কিন্তু সবগুলো অপহরণ যে একই সূত্রে গাঁথা, সেটাই বা বলি কিভাবে? একটির সাথে আরেকটির তো কোনো মিল নেই। প্রথম দিনে যে 2 জন মেয়ে নিখোঁজ হয় তাদের মধ্যে একজনের নাম শ্যামলী। সকালবেলা কলেজে গিয়ে আর ফিরে আসেনি, কিন্তু কলেজে খোঁজ নিয়ে জানা গেল সেই দিন শ্যামলী কলেজেই যায়নি। বন্ধুবান্ধবদের এই কথা। সেই দিন সত্যিই শ্যামলী কলেজে যায়নি। প্রেম ঘটিত একটা ব্যাপার ছিল, কিন্তু যেখানে 2 পরিবার মেনেই নিয়েছে, আর ছেলেটি যেহেতু এখনও আমাদের সামনেই, তাই এই দিকটাও বাদ দিতেই হচ্ছে। এবার আসি দ্বিতীয় জনের কথায়, অনুপমা, বয়স 19। প্রতিদিনের মতো সেদিনও অনুপমা বিকেল 4টে নাগাদ বেরিয়েছিল, কিন্তু আর ফিরে আসেনি। অপহরণ যদি করাও হয়, সেটা করা হয়েছে সন্ধ্যের পর, কারণ প্রাইভেট ছুটি হয়েছিল 5:30 নাগাদ, আর অনুপমা সেখানে উপস্থিত ছিল। এদের 2 জনের মধ্যে কোনো প্রকার মিল নেই, কেবল একটি বিষয় বাদে, আর সেটা হলো 2 জনেরই বয়স 19। তৃতীয় মেয়েটি নিখোঁজ হয় ঠিক উল্টোভাবে। আগের 2 জন বাইরে গিয়ে আর ফিরে আসেনি, কিন্তু তৃতীয় অর্থাৎ মনিকা নামের মেয়েটি সেদিন বাড়িতেই ছিল, কিন্তু সে ছাড়া তখন কেউ ছিল না বাড়িতে, একমাত্র কাজের লোকটি ছাড়া। কিন্তু সেও যখন বাজারে গেল তখন বাড়ি একেবারে পুরোপুরি ফাঁকা। 8 ঘন্টার মতো সময়, আর এই ফাঁকেই মনিকা নিখোঁজ হয়ে যায়। মুক্তিপণের কথায় যদি আসি, তাহলে মনিকা বড়লোক বাবার একমাত্র সন্তান, টাকা পয়সার অভাব নেই। শ্যামলী আর অনুপমার বাবা মুক্তিপণের টাকা দিতে না পারলেও মনিকার বাবা ব্যবসায়ী মনোজ কুমারের মেয়ে, ফলে টাকা খরচ করতে 2 বারও ভাববেন না। কিন্তু এখানেই ঘটে একটা বিপত্তি। এই 2 দিনেও কোনো প্রকার ফোন কল আসেনি, না কেউ চেয়েছে কোনো প্রকার মুক্তিপণ। এক টানা কথাগুলো বলে খানিকটা থামলেন ইন্সপেক্টর অনুজ হাজরা। প্রতিটি কথা খুব ভালো করে মন দিয়ে শুনছিল জ্যোতির্ময় ব্যানার্জি। এইবার বললেন, আর চতুর্থ মেয়েটি? মেয়েটির নাম অঙ্কিতা দে। প্রাক্তন আর্মি অফিসার পঙ্কজ লাহিড়ী নাম শুনেছ তো? ওনার মেয়ে। ও নিখোঁজ হলো কিভাবে? সুপার মার্কেট থেকে পঙ্কজ লাহিড়ী নিজে মেয়েকে নিয়ে গিয়েছিলেন। কেনাকাটা শেষ করে মেয়েকে পাশে দাঁড় করিয়ে তিনি কাউন্টারে বিল দিতে গিয়েছিলেন। এসে দেখেন মেয়ে নেই। ভেবেছিলেন হয়তো এদিক ওদিক কোথাও আছে, কিন্তু 1 ঘন্টা খোঁজাখুঁজির পরও যখন খোঁজ পাওয়া গেল না, তখন পুলিশে খবর দেন। আমি তখন থানাতেই ছিলাম।
সাথে সাথে গিয়ে সব ধরনের চেষ্টাই করেছি, জিজ্ঞেস করতে বাদ রাখিনি কাউকেই। সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সব কিছুই চেক করেছি, কিন্তু কিছুই পাওয়া যায়নি। ফুটেজে মেয়েটিকে শেষ কোথায় দেখা গিয়েছিল? সুপার মার্কেটের মেন এক্সিট গেটে। সাথে কেউ ছিল না, মেয়েটি নিজে থেকেই এগিয়ে গিয়েছে। তবে মনে হচ্ছিল কিছু একটা খুঁজছে, তবে সেটা কি বোঝা যায়নি। তার মানে মেয়েটি কিছু অথবা কাউকে দেখতে পেয়েই সেদিকে এগিয়ে যায়, কি তাই তো? তেমনটাই তো মনে হয়। বাকি ফুটেজ আর কিছু দেখা যায়নি? না, গেটের গলির কাছটায় কোনো ক্যামেরা নেই, তাই ফুটেজও পাওয়া যায়নি। তার মানে একেবারে 4 ধরনের পরিবার থেকে 4 জন আলাদা আলাদা পরিবেশে বেড়ে ওঠা একই বয়সী মেয়েকে অপহরণ করা হলো। কিন্তু হামেশাই যেমনটা দেখা যায় যে কিডন্যাপের পর কোনো উদ্দেশ্য সাধন, কিন্তু এখানে তেমন কিছুই লক্ষ্য করা যায়নি। কারণ যে নেই তা এখনো স্পষ্ট হয়নি, হয়তো এখনো সেই সময় আসেনি। আচ্ছা, সেই মেয়েটি নিখোঁজ হয় আজকে সকালে, তাই তো? হ্যাঁ। তার মানে আরও যে অপহরণ হবে না সেটাই বা জোর দিয়ে বলছেন কিভাবে? হ্যাঁ, এখন উপায় একটাই, হাত পা গুটিয়ে বসে থাকা। কারণ শহরে এত এত এই বয়সী মেয়ে আছে যে কাকে ছেড়ে কার উপর নজর রাখবেন? হ্যাঁ, আর সেটা কোনো মতেই সম্ভব না। যেহেতু আমরা অপরাধীর গতিবিধি সম্পর্কে এখনো জানতে পারিনি, সেহেতু কোনো লাভ হবে বলে তো মনে হয় না আমার। তবুও আপনারা যতটা সম্ভব চেষ্টা করুন খন, তবে লাভের লাভ কতটা হবে সেটা বলতে পারছি না। সে তো চেষ্টা করবই, কিন্তু এই দুদিন খুব বেশি চাপ না এলেও এইবার কিন্তু উপরমহল থেকে চাপ আসতে শুরু করেছে। পঙ্কজ লাহিড়ী নিজে ডিআইজি স্যারের সাথে যোগাযোগ করেছেন। আজকালের মধ্যেই হয়তো কেসটা গোয়েন্দা ডিপার্টমেন্টে চলে যাবে। সে যাক, শেষ পর্যন্ত কি হয়। কিন্তু আমি ভাবছি অন্য কথা। সেটা কি? পরিস্থিতি যা দেখছি তাতে আমাদের এই 2 থানার বাইরেও যদি এমন ঘটনা ঘটে, তাহলে বিষয়টা ঠিক কোন পর্যায়ে যাবে। এমন কিছু কি এই কয়েকদিনে ঘটেছে? আশেপাশের থানায় এমন ঘটনা ঘটেছে বলে তো শুনিনি, কিন্তু শেরপুর থানার ইন্সপেক্টর পাকরাশি গতকাল ফোন করেছিলেন। একটা ছবি দিয়ে বললেন মেয়েটিকে 2 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষবার দেখা গিয়েছিল রেল স্টেশনে। কলকাতার একটা ট্রেনে উঠতে দেখেছে কয়েকজন, সাথে কেউ ছিল না, এমনকি কোনো ব্যাগও ছিল না। হ্যাঁ, ইন্সপেক্টর পাকরাশি আমাকেও ফোন করেছিলেন। তিনি প্রতিটি থানাতেই খবর পাঠাচ্ছেন। শুনলাম মেয়েটির পরিবার নাকি খুবই প্রভাবশালী, মেয়েকে ফিরে পেতে সব কিছুই করতে পারে, এমনকি খুনও। সেখানেও নিশ্চয়ই কোনো প্রকার ফোন বা চিঠি দেওয়া হয়নি? না, এখনো অবধি তো এমন কিছু হয়নি। সবই তো বুঝলাম, কিন্তু হঠাৎ আমাকে কেন ডেকে পাঠালেন সেটাই তো বুঝতে পারছি না। আমি পুলিশ নই, সরকারি গোয়েন্দাও নই। কেসটা যেহেতু গোয়েন্দা বিভাগ পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা তীব্র, সেখানে আমার কিছু করার আছে বলে তো মনে হয় না আমার। কখনো কখনো আমাদেরকে বিভিন্ন নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। মাঝে মাঝে চাইলেও অনেক কিছু করতে পারি না, কিন্তু সেদিক থেকে তুমি স্বাধীন, আর আমাদের তেমন একজনকেই চাই। দেখো জ্যোতির্ময়, আমার কেন জানি মনে হচ্ছে ঘটনাটা অনেক দূর অবধি যাবে। অনেক বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নও আসবে। সেখানে আমি আইনের লোক হয়ে সেটা হয়তো করতে পারবো না, কিন্তু তুমি পারবে। আর তাই আমি চাই এই কেসটা তুমি নিজের স্টাইলে দেখো। এ কাজে সব রকম সাহায্য পাবে। ডিআইজি স্যারের সাথে আমি নিজে কথা বলেছি, কিন্তু কেসটা যদি আমাদের হাতে রাখতে হয় তাহলে যত দ্রুত সম্ভব একটা ক্লু খুঁজে বের করতে হবে, না হলে কেসটা পুরোপুরিভাবে গোয়েন্দার হাতে চলে যাবে। আর আপনি চান কেসটা যেন গোয়েন্দার হাতে না পৌঁছায়, কি তাই তো? ঠিক তাই, আর এর পেছনে বেশ কিছু কারণ আছে। যেমন? অনুজবাবু, বাকিটা আমিই বলছি। দেখো জ্যোতির্ময়, নাম যশ খ্যাতি সবাই চায়, কেরিয়ারে এটা খুবই প্রয়োজন, কিন্তু সব ক্ষেত্রে এই নীতি খাটে না। তোমাকে এখনো সবটা বলা হয়নি। তুমি যদি কেসটা দেখো তাহলে সেটা বলতে পারি। এই প্রথম জ্যোতির্ময় ব্যানার্জি ভালো করে তাকালেন মহিতোষ শর্মার দিকে, আর তাকাতেই ভ্রু জোড়া খানিকটা কুঁচকে গেল। বলল, তার মানে এর থেকেও গুরুতর কিছু ঘটেছে? হ্যাঁ, ঘটেছে। আচ্ছা বেশ, বলুন খন। বেশ, তাহলে শোনো। এই কথাটা এখনো পর্যন্ত আমি আর রণেশবাবু জানি, আর জানেন ডক্টর মৈত্র।
কোনো মৃতদেহ উদ্ধার করেছেন? না, উদ্ধার করতে হয়নি। তাহলে সবটা বলি তোমাকে। গতকাল রাতে খাওয়ার পরে 10টা নাগাদ প্রতিদিনের অভ্যাস মতো বাগানে হাঁটাহাঁটি করছিলাম। হঠাৎই পিছনের দিকে প্রাচীরের কাছে ধূপ শব্দ শুনে ব্যাপারটা দেখার জন্য লাইট নিয়ে এগিয়ে যাই। আর গিয়ে দেখি প্রাচীরের ওপাশ থেকে একটা বস্তা ফেলে গিয়েছে কেউ। ভিতরে কি থাকতে পারে সেটা আন্দাজ করতে কষ্ট হলো না, কারণ তখনও ছোপ ছোপ রক্তের ছাপগুলো শুকিয়ে যায়নি। এই 4 জনের মধ্যে কারোর মৃতদেহ? মহিতোষ শর্মা কোনো উত্তর দিলেন না। মাথাটা নিচু, চেহারায় একটা শোকের ছায়া ফুটে উঠেছে। সর্বদা হাস্য উজ্জ্বল মানুষটার হঠাৎ এমন পরিবর্তনে খানিকটা অবাকই হলো জ্যোতির্ময়। উত্তর দিলেন অনুজ হাজরা। না। পরিচয় জানতে পেরেছেন? পরিচয় খোঁজার প্রয়োজন হয়নি, কারণ মেয়েটিকে আমি চিনি, মৌমিতা। নামটা শুনেই একটা শখ খেল জ্যোতির্ময়। নামটা সেও শুনেছে বেশ কয়েকবার। বলেছেন মহিতোষ বাবু নিজে। মহিতোষ বাবুর প্রথম স্ত্রী যখন মারা যান, তারপর আবারও দ্বিতীয় বিয়েটা করেন তিনি, দ্বিতীয় স্ত্রীর সাবালিকা কন্যা থাকা সত্ত্বেও। যদিও মহিতোষবাবুর সৎ মেয়ের প্রতি ভালোবাসা আর স্নেহের কমতি ছিল না কখনোই, কিন্তু অল্প বয়সেই টাকার গন্ধে বিপথে পা বাড়ায় মৌমিতা। পিতা হিসাবে সেই পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টার কমতি রাখেননি তিনি, কিন্তু লাভ হয়নি। আসলে মহিতোষবাবু বিষয়টিকে স্বাভাবিকভাবে নিলেও মৌমিতার মা যে আবারও বিয়ে করবেন এটা মৌমিতা মেনে নিতে পারেনি। মহিতোষবাবুকে সে আমলে নেয়নি কখনোই, বরং দফায় দফায় কখনো চিল্লাচিল্লি, আবার কখনো সহজেই টাকা নিত। স্ত্রীকে বলে লাভ হয়নি। কিন্তু মৌমিতা যখন একেবারেই বিগড়ে গেল, তখন কড়াভাবেই প্রতিবাদ করেন মহিতোষবাবু। আর ফলাফল বিচ্ছেদ। বিষয়টা নিয়ে আইন আদালত হয় এই ভয় মহিতোষবাবু দ্বিতীয় স্ত্রীর দাবি মেনে নিতে বাধ্য হন। দিতে হয় মোটা অঙ্কের টাকা। হয়তো পরিবর্তে আরো অনেক কিছুই করতে হতো, কিন্তু স্ত্রীকে সেই সুযোগ দেননি মহিতোষ শর্মা। কিন্তু এখন যদি এই ঘটনাটা প্রকাশ পায়, তাহলে ঠিক কি হতে পারে সেটা আন্দাজ করতে খুব একটা অসুবিধা হয় না। যেহেতু বিবাদ একটা আছে, আর তাই এখন যদি সৎ মেয়ের মৃতদেহ মহিতোষ বাবুর বাড়ি থেকে উদ্ধার করা হয়, তাহলে স্বাভাবিকভাবেই আঙুলটা উঠবে সবার আগে ওনার দিকেই। এবার বুঝতে পারছো আমি কেন চাই কেসটা গোয়েন্দা বিভাগে না যাক? বেশ কিছুক্ষণ নীরবে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো জ্যোতির্ময়। সবকিছুই যেন কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। একটু আগেও সে কেসটাকে অপহরণের দিকেই নিয়ে যাচ্ছিল, কিন্তু এইসব যেন আগের সব সূত্রকেই এক টানে ছিঁড়ে ফেলল। যদি মৌমিতাও তাদের মতোই অপহরণ হয়, তাহলে কি সবার অবস্থায় এর মতোই হবে? মৌমিতার মায়ের সাথে কথা বলেছেন? যোগাযোগ করা সম্ভব নয়। এমনিতেই মহিলা সবসময় সুযোগের খোঁজে থাকে। তার উপর যদি এইসব প্রশ্ন করা হয়, তাহলে সব লণ্ডভণ্ড করে দেবে। তবে হ্যাঁ, খোঁজ নিয়ে জানতে পেরেছি মৌমিতার এখন দার্জিলিংয়ে থাকার কথা। 7 দিনের ট্যুর, ফেরার কথা পরশু রাতে। মৌমিতার যেমন স্বভাব, সেখানে আরও কয়েকদিন না ফিরলেও তার মা খোঁজ নেবে বলে তো মনে হয় না। সে চিন্তা করলে আমাদের হাতে কয়েকটা দিন সময় আছে। কিন্তু এর মধ্যে যদি কেসটা গোয়েন্দা বিভাগে চলে যায়, তাহলে কি হবে বুঝতে পারছো? আপাতত ডক্টর মৈত্রীর সাহায্যে মৃতদেহটা কিছুদিনের জন্য আড়াল করতে পারবো ঠিকই, কিন্তু সেটা খুব বেশি দিনের জন্য নয়। মৃত্যুর কারণ? ধারালো কোনো অস্ত্র দিয়ে কণ্ঠনালী 2 ভাগ করে দেওয়া হয়েছে। এছাড়া আর কোনো আঘাতের কোনো চিহ্ন নেই। শরীরে আঘাতের চিহ্ন বাদে কিছু পাওয়া যায়নি? না, তবে পেটে মাদকের উপস্থিতি পাওয়া গিয়েছে। মদ্য বটেই, সেই সাথে কোকেন। আপনাদের কি ধারণা এই 4টি মেয়েকে যারা অপহরণ করেছে এটা তাদেরই কাজ? কিছুই তো বোঝা যাচ্ছে না। তাছাড়া কাজটা যেই করুক না কেন, মৃতদেহটা তো অন্য কোথাও ফেলে দিতে পারত।
কিংবা লুকিয়ে ফেলতে পারতো। খুনি কিন্তু তেমনটা করেনি, বরং বরং দেহটা রিস্ক নিয়ে ব্যস্ত শহরে প্রবেশ করেছে এবং ঠিক সেই জায়গাতেই ফেলে গেছে যেখানে ফেললে সবার আঙুল প্রথমেই উঠবে মোহিত শর্মার দিকে। ঠিক আছে, তাহলে প্রথমেই শুরু করা যাক অঙ্কিতা নামের মেয়েটিকে দিয়ে, কারণ বাকিদের নিখোঁজ হওয়ার স্থান সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে না, কিন্তু এই অঙ্কিতা নামের মেয়েটির ক্ষেত্রে সেটা স্পষ্ট। সুপারমার্কেট, হাজারো লোকের সমাগম, ব্যস্ত পরিবেশ, এমন একটা জায়গা থেকে কাউকে অপহরণ করা খুব একটা সহজ ব্যাপার নয়। কারোর না কারোর চোখে সেটা পড়বেই, কিন্তু তেমন কিছুই হয়নি। অথচ ফুটেজে দেখা যাচ্ছে সে কাউকে দেখেই খুঁজতে খুঁজতে গেটের দিকে এগিয়ে যায়। অর্থাৎ অপহরণকারী এমন ব্যক্তি যাকে হয় অঙ্কিতা চেনে, নয়তো লোকটির মধ্যে এমন কোনো বিশেষণ আছে যার কারণে লোকটি অপরিচিত হলেও অঙ্কিতা তার পিছনে। দুটোর যে কোনো একটা হতে পারে, কিন্তু প্রশ্ন হলো সেটা কোনটা? আচ্ছা, আশেপাশে সকল সিসিটিভি ফুটেজ চেক করেছেন? প্রত্যেকটা, আর সেটাও করেছি আমি নিজে। কিছুই কি অস্বাভাবিক বলে মনে হয়নি? না, তেমন তো কিছুই মনে হলো না। মেয়েটি দাঁড়িয়েছিল, হঠাৎই কিছু দেখতে পেয়ে উৎসুক হয়ে সেদিকে এগিয়ে যায়, কিন্তু কি বা কাকে দেখে সেটা সেটা ক্যামেরায় ধরা পড়েনি। আর নয়তো বিষয়টা আমাদের চোখে এতটাই তুচ্ছ যে আমরা বুঝতেই পারছি না। হ্যাঁ, ঠিক আছে, ফুটেজগুলো আমাকে দিন, একবার আমিই না হয় দেখি। রাত 3টে। বারবার ফুটেজগুলো রিপ্লে করেও অস্বাভাবিক কিছুই চোখে পড়ল না জ্যোতির্ময়ের। কিন্তু তাই যদি হবে, তাহলে অঙ্কিতা কার পিছন পিছন যাচ্ছে? মাথায় আবারও সব কিছু তালগোল পাকিয়ে গেল। ঘাড়টা টনটন করছে। ল্যাপটপের স্ক্রিনটা বন্ধ করে চেয়ারেই শরীরটা লম্বা করে দিল জ্যোতির্ময়। একবার অঙ্কিতার বাবার সঙ্গে কথা বলতে পারলে ভালো হতো, কিন্তু এই অবস্থায় কি সেটা সম্ভব? এইসব 7-5 ভাবতে ভাবতে আবারও ল্যাপটপের স্ক্রিন অন করল সে। তারপর আবারও চালিয়ে দিল প্রথম ভিডিওটা। অঙ্কিতা দাঁড়িয়ে আছে কাউন্টারের পাশেই, দৃষ্টি বাইরের গেটের দিকে। কিছু একটা দেখছে সে, মাঝে মাঝে হাসছে, আর তারপরই হঠাৎ হাঁটা শুরু করলো। পরের ভিডিওতে দেখা গেল গেটের কাছটায়, তারপর আর দেখা যাচ্ছে না। আরও কয়েকটা ভিডিও ফুটেজ আছে, কিন্তু সেগুলোর কোথাও মেয়েটাকে দেখা যাচ্ছে না। যেন ভোজবাজির মতো উধাও হয়ে গেল। ফুটেজগুলো দেখতে দেখতে হঠাৎই তার খেয়াল হলো, তাকে যে ফুটেজগুলো দেওয়া হয়েছে সেগুলো তো কেবল একদিক থেকে ভিডিও হয়েছে। মানে অঙ্কিতা যদি গেটের কাছে কিছু একটা দেখতেও পায়, সেটা এই ফুটেজে নেই। আর তারপরই চোখ গেল ভিডিওর এক কোণার ওয়াটারমার্কের দিকে, সময়, তারিখ আর একটা লোগো। আবারও ঘড়ির দিকে তাকালো জ্যোতির্ময়। 3:27। অনুজ হাজরা যে কোনো প্রয়োজনে যে কোনো সময় ফোন করতে বলেছেন, আর তাই ভাবনা চিন্তা না করেই মোবাইলটা তুলে নিয়ে একটা নম্বরে ডায়াল করল। একবার বেজে কেটে গেল, কিন্তু তারপরেই ফিরতি কলটা আসলো। হ্যালো, হ্যাঁ জ্যোতির্ময়, বলো। আচ্ছা, এখানে প্রথম যে ফুটেজটা দিয়েছেন সেটার সময় বলছে যে 10:13, কিন্তু এই একই সময় গেটের কাছের ফুটেজটা তো পেলাম না। তার বদলে 10:14 ফুটেজ পেলাম। মাঝখানের 1 মিনিট কোথায় গেল? নেই, সে কি? না, নেই। আচ্ছা, কালকে সকালে একবার ঘটনাস্থল থেকে ঘুরে আসা যায়? হ্যাঁ নিশ্চয়ই, এক কাজ করো, তুমি একবার সেখানকার ম্যানেজারের সাথে কথা বলে দেখো। আমি তোমার যাওয়ার কথাটা বলে রাখবো।
পরের দিন সকাল 10টা নাগাদ জ্যোতির্ময় ব্যানার্জি যখন সুপার শপে গিয়ে পৌঁছালো, তখন ম্যানেজারের কেবিনের পরিস্থিতি বেশ গরম। দরজার এপাশ থেকেই বুঝতে পারলেন ভেতরে কোনো এক কর্মচারীর প্রতি বেশ খানিকটা রাগ ঝেড়ে নিচ্ছেন। আর যদি একটা ভুল দেখি না, তাহলে কিন্তু তোমাকে ঘাড় ধরে বের করে দেব, কথাটা যেন মনে থাকে। খানিক বাদে ছেলেটি যখন কাচুমাচু চেহারা নিয়ে বেরিয়ে আসলো, এবার জ্যোতির্ময় নিজেই ভেতরে ঢুকলো। কি চাই? ইন্সপেক্টর অনুজ হাজরা নিশ্চয়ই আমার কথা বলেছেন। অনুজ হাজরা নামটা শুনে নিমেষেই কণ্ঠ নমনীয় হয়ে আসলো। বললেন, আসুন আসুন, ইন্সপেক্টর অনুজ হাজরা আপনার কথাই বলেছিলেন, কিছু মনে করবেন না। আসলে কয়েকদিন ধরে যা ঘটছে না, মাথাটা চাইলেও ঠিক রাখতে পারছি না। জ্যোতির্ময় ম্যানেজারের দেখানো চেয়ারে বসতে বসতে বলল, পঙ্কজ লাহিড়ীর মেয়ের অপহরণের কথাটা শুনেছি, আরও কিছু ঘটেছে নাকি? আর বলবেন না, তখন থেকেই তো আসল ঘটনাটা শুরুটা হয়েছে। আরে পঙ্কজ লাহিড়ীর মেয়ে তো নিখোঁজ হলো, তারপর থেকে একটার পর একটা বিপত্তি ঘটেই চলেছে। কখনো ক্যামেরা খারাপ হয়ে যাচ্ছে, কখনো ক্যাশের অমিল হচ্ছে, কিছুই বুঝতে পারছি না, বুঝলেন? ক্যামেরা নষ্ট? আর বলবেন না, গতকাল বিকেলে একবার নষ্ট হলো, ফোন করে মিস্ত্রিকে ডেকে সারিয়ে নিলাম। বিশেষ প্রয়োজনে আজকে ফুটেজ চেক করতে গিয়ে দেখি ক্যামেরার সিরিয়াল উল্টো পাল্টা, কিছুই মিল নেই। বিশেষ প্রয়োজনটা কি? কন্ট্রোল রুমে একটি ছেলে থাকতো, সে গতকাল বিকেল থেকেই উধাও। এইদিকে ক্যাশের অমিল হয়ে গেছে, সন্দেহ করা হচ্ছে এটা তারই কাজ, কিন্তু ফুটেজই পাচ্ছি না। আচ্ছা, একটা কথা বলুন তো, পুলিশ সিসিটিভি ফুটেজ নেওয়ার আগে ক্যামেরা নষ্ট হয়েছিল নাকি পরে? আগেই, তবে ফুটেজ ঠিকই ছিল। আহা, না, ছিল না। 1 মিনিটের একটা ফুটেজ ডিলিট করে ফেলা হয়েছে। সে কি? আরে কি বলছেন এইসব? ঠিকই বলছি। যাই হোক, ছেলেটির খোঁজ পেলে পুলিশকে জানাবেন, ঠিক আছে? আর চাইলে আপনারাও একটা মিসিং ডায়েরি করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এখন তো সেটাই করতে হবে দেখছি। যদিও টাকার পরিমাণটা খুব বেশি নয়, কিন্তু আপনি যা বললেন তাতে। জ্যোতির্ময় বেরিয়ে আসলো। এমন একটা ঘটনা যে ঘটতে পারে সেটার কিছুটা আন্দাজ সে করেছিল, কিন্তু ছেলেটি যে নিরুদ্দেশ হয়ে যাবে সেটা আন্দাজ করতে পারেনি। হ্যালো মাই ফ্রেন্ড। কে বলছেন? সেসব কথা পরে হবে, আগে কাজের কথাটা সেরে নে। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, সত্যি আমি খুব লজ্জিত, কিন্তু আমি তো জানতাম না আবারও তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে, আর তাই ফুটেজ ডিলিট করার মতো তুচ্ছ কাজটা আমি করে ফেলেছি। আশা করি তুমি কিছু মনে করনি। তবে হ্যাঁ, তুমি চাইলে সেই 1 মিনিটের ভিডিওতে ঠিক কি কি আছে তার বর্ণনা আমি দিতেই পারি। যদিও কণ্ঠ শুনে চিনতে পারলাম না বটে, কিন্তু কথা যেহেতু কাজের, তাই বাধা আমি দেব না। আপনি বলুন। দ্যাটস ভেরি গুড মাই ফ্রেন্ড। আমি জানতাম তুমি আমাকে বাধা দেবে না, ভালো শ্রোতার এই একটা গুণ, আর সেখানে তোমার মতো শ্রোতা পেয়ে আমি নিজেকে খুব গর্বিত বোধ করছি। যাই হোক, বলি শোনো, সেই 1 মিনিটের ভিডিওতে খুব বেশি কিছু ছিল না, একটা টেডি ছাড়া। এমন টেডি যার প্রাণ আছে। এবার নিশ্চয়ই বুঝতেই পারছো, সেই টেডির ভেতরের মানুষটা আর কেউ নয়, স্বয়ং আমি নিজেই ছিলাম। মেয়েটা এই একটা বস্তুতে খুবই কৌতূহলী, তার থেকে বেশি কৌতূহলী ভেতরে থাকা মানুষটার প্রতি। আর আমি সুযোগ কাজে লাগাতে জানি। একটু অঙ্গভঙ্গি, তারপর একটু হাতের ইশারা। গলিটার কাছে কোনো ক্যামেরা নেই, এই সুযোগও আমি নিয়েছি। আর ছেলেটি, সে এখন কোথায়? ও, তুমি ছেলেটার কথা বলছো? বড্ড লোভী ছেলেটা। যদিও আমি টাকা দিয়ে কারোর মুখ বন্ধ করতে চাই না, তো কিছু কিছু জায়গায়
নিয়মের ব্যতিক্রম করতে হয় বই কি, কিন্তু ওর লোভ বড্ড বেড়ে গিয়েছিল। ও ভালো কথা, সকাল থেকে একটা মৃতদেহ শুধু শুধু পাহারা দিচ্ছি, আর তাই সেটাকে এখানে ফেলে গেলাম। স্থানটা বড্ড নিরিবিলি, কেউ দেখবে না। আর হ্যাঁ, আমি যে প্রত্যেকটা কথা সত্যি বলছি তার প্রমাণ 1 ঘন্টার মধ্যেই পেয়ে যাবে। আসলে আমার বিপক্ষে থাকা মানুষটা যদি আমাকে বিশ্বাস না করে তাহলে মজাটা কোথায়? তাই আগে বিশ্বাস, তারপর না হয় বাকিটা। লাইনটা কেটে গেল উপাস থেকে। জ্যোতির্ময় আর কল করার চেষ্টা করল না, কারণ সে জানে এতে লাভ কিছুই হবে না। 1 ঘন্টা বাদে ফলাফল একেবারে হাতে নাতে। ফোনটা আসলো মহিতোষ শর্মার নম্বর থেকেই। হাই রোডের পাশের একটা ঝোপ থেকে একজন বছর 30-32 যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রথমে পরিচয়ে না জানা গেলেও পরে জানা যায় সুপার মার্কেট থেকে যে যুবকটি উধাও হয়ে গিয়েছিল রাতে, এটা তারই মৃতদেহ। পরের কলটা আসলো মহিতোষ শর্মার সাথে কথা বলার ঠিক 10 মিনিট বাদে। বলেছিলাম আমি আমার বিশ্বাসের মর্যাদা দিতে দুবার ভাবি না। এবার তাহলে আসল কথায় আসা যাক। মুক্তিপণ দাবি করবেন না সেটা তো বুঝতেই পারছি, বলুন শুনি। যাক, আর কেউ না বুঝলেও তুমি বুঝেছ। মুক্তিপণের জন্য যদি কাজটা করতাম তাহলে কি এদের তুলে আনতাম? পঙ্কজ লাহিড়ী চাকুরি জীবনে টাকার পাহাড় করেছেন, হয়তো অমিয়নাথ কৃপণতা করতেন না মেয়েকে বাঁচাতে, কিন্তু বাকিদের কি হবে? তাদের তো সেই সামর্থ্য নেই। আর তাছাড়া টাকার অভাব আমার নেই, তাহলে সেটা অন্যের থেকে হাত পেতে চাইতে যাব কেন? যাক, বাজে কথা না বলি। আমার একটা ভুল হয়ে গিয়েছে, বলতে পারো হিসেবে গরমিল। যদিও কাজটা আমি করলে নিখুঁতই হতো, কিন্তু যাই হোক। আসলে মৌমিতা নামে মেয়েটির মৃতদেহটি আমি তার মায়ের বাড়িতে রেখে আসতে বলেছিলাম, কিন্তু ওরা ভুল করে সেটা মহিতোষ শর্মার বাড়িতে রেখে এসেছে। আমি বুঝতে পারছি এতে ভদ্রলোকের বেশ অসুবিধেই হয়েছে, কিন্তু তিনি যদি চান মৃতদেহটা আমার বলা ঠিকানা অনুযায়ী রেখে আসতে পারেন, তারপর না হয় আমি যা হোক একটা ব্যবস্থা করব। আপনার কি মনে হয় উনি কাজটা করতে রাজি হবেন? হবেন না তবে জানি, কিন্তু এমন একটা বুকে যাওয়া মেয়েকে। যাই হোক, আসলে মৌমিতার অধ্যায়টা পুরোপুরি আমার প্ল্যানের বাইরে, কিন্তু এ ছাড়া আর কোনো উপায় ছিল না। চিন্তা করো না, বাঘেদের শরীরে একটা ফুলের টোকাও লাগতে দিইনি। আর তার বিনিময়ে কি চান? দ্যাটস মাই বয়। এই কারণেই তো তোমাকে এত ভালো লাগে মাই ফ্রেন্ড। প্রতিবারই একেবারে সোজা পয়েন্টে আঘাত করো। আমার চাওয়ার কিছুই নেই, আর তাছাড়া তারা আমাকে দিতেই পারে বাকি, কেবল একটা জিনিস বাদে। সামান্যই, অতি সামান্য একটা ফাইল, যে ফাইলের নাম আছে আন্দাজ 5টা। ফাইল দিতে না চাইলেও সমস্যা নেই, কিন্তু ওই নামগুলো আমার চাই, আর সেই সাথে অবশ্যই কোড। আর এই কাজটা করতে পারেন একমাত্র পঙ্কজ লাহিড়ী নিজে। আর যদি তিনি রাজি না হন? বটে বটে, রাজি যে তিনি এমনি এমনি হবেন না সেটা তো জানা কথাই। সে ব্যবস্থাও আমি করেছি। সেটা কেমন? এই শেষ প্রশ্নের উত্তর কিন্তু ওপাশ থেকে আর ভেসে এলো না। কেটে গেল লাইনটা। কিন্তু এর ঠিক আধ ঘন্টা বাদে আর একটা কল আসলো, আর সেটা করলেন ইন্সপেক্টর অনুজ হাজরা নিজে। হ্যালো জ্যোতির্ময়, খুব খারাপ একটা ঘটনা ঘটে গেছে পঙ্কজ লাহিড়ীর বাড়িতে। কথাটা শুনেই বুকের ভেতরটা ধক করে উঠল জ্যোতির্ময়ের। অঙ্কিতার ডেড বডি? না না, অঙ্কিতার মৃতদেহ এখনো আমরা উদ্ধার করতে পারিনি,
একটু আগে একজন ডেলিভারি বয় ওনার বাড়িতে একটা পার্সেল দিয়ে গেছে, বেনামি পার্সেল। পার্সেলের ভেতরে কি আছে সেটা হয়তো তুমি আন্দাজও করতে পারবে না। একটা কাটা আঙুল, আর সেই সাথে অঙ্কিতা অপহরণ হওয়ার সময় যে জামাটা পরেছিল তারই একটা টুকরো, আর কাটা আঙুলের সাথে পরানো একটা আংটি। কাটা আঙুলটা অঙ্কিতার? জানি না, এখনো রিপোর্ট এসে পৌঁছায়নি, তবে পঙ্কজ লাহিড়ী নিশ্চিত করেছেন আংটিটা ওনার মেয়ের। এইবার জন্মদিনে তিনি উপহার দিয়েছিলেন। তুমি এক কাজ করো, যত দ্রুত সম্ভব থানায় চলে এসো। পঙ্কজ লাহিড়ী নিজে সেখানে উপস্থিত থাকবেন। থানায় এসে দেখলেন আগের দিনের হল রুমের মতন ঘরটায় 3 জন বসে আছে। এই অপরিচিত লোকটি যে পঙ্কজ লাহিড়ী নিজে, সেটা ওনার চোখে মুখে ফুটে ওঠা আতঙ্কের ছাপই বলে দিচ্ছে। জ্যোতির্ময় ভেতরে প্রবেশ করতেই মহিতোষ শর্মা বললেন, এসেছ? পরিচয় করিয়ে দিই, উনি হলেন পঙ্কজ লাহিড়ী, আর পঙ্কজবাবু এ জ্যোতির্ময়। পরিচয় পর্ব শেষ হতেই অনুজ হাজরা খানিকটা গম্ভীর কণ্ঠেই বললেন, 2টো মৃতদেহ, একটা কাটা আঙুল। অপরাধী যে কোনো একটা উদ্দেশ্য সাধন করার জন্যই এসব করছে এটা তো স্পষ্ট, কিন্তু কিন্তু সেটা কি? একটা ফাইল। কথাটা শুনে সবার দৃষ্টি একসাথে এসে পড়ল জ্যোতির্ময়ের উপর। সবার চাহনিতেই অবাক, বিস্ময় আর জিজ্ঞাসু প্রকাশ পাচ্ছে স্পষ্ট। একটা ফাইল? কিসের ফাইল? এমন একটি ফাইল যে ফাইলে 5টি নাম আছে, আর সেই ফাইল এখন সংরক্ষিত আছে পঙ্কজ লাহিড়ীর কাছে। বাকিটা তিনিই ভালো বলতে পারবেন। কথাগুলো বলতে বলতে পঙ্কজ লাহিড়ীর দিকে তাকালো জ্যোতির্ময়। ভদ্রলোকের চেহারা গম্ভীর। স্যার, এটা কি ঠিক? এমন কোনো ফাইল কি আপনার কাছে সত্যি আছে? এতক্ষণে কর্নেল পঙ্কজ লাহিড়ী কথা বললেন। হ্যাঁ, এমন একটা ফাইল আমার কাছে আছে। তাহলে তো হয়েই গেল, ফাইলটা দিলেই। না, হলো না। কারণ যে ফাইলের জন্য এত কিছু, সেই ফাইলটা নিশ্চয়ই কোনো সাধারণ ফাইল হবে না, আর সেখানে থাকা 5টা নামও সাধারণ নয় নিশ্চয়ই। তুমি ঠিকই বলেছ, ফাইলটা আমাদের একটা গোপন মিশনের, যে মিশনে মোট 5 জন অফিসার যুক্ত ছিল। তার মানে এই মেয়েগুলো নয়, আসল টার্গেট সেই 5 জন, যার পরিচয় লোকটি জানে না। যেহেতু বিষয়টা খুবই গোপনীয়, তাই এই বিষয়ে কোনো প্রশ্ন করব না, কিন্তু কয়েকটা বিষয় আমাকে জানতে হবে। আর সেটা হলো, মিশনটা কিসের? এই শেষের প্রশ্নটা শুনে পঙ্কজ লাহিড়ী একবার অনুজ হাজরা আর মহিতোষ শর্মার দিকে তাকালেন। চাহনিতে জিজ্ঞাসা। বোধহয় সামনে দাঁড়িয়ে থাকা এই যুবকটিকে বিশ্বাস করে সবটা বলা যায় কি না সেটাই নিশ্চিত হতে চাইছেন। জবাবও আসলো ইশারাতেই। বিস্তারিত বলা সম্ভব নয়, তবে মিশনটা ছিল একটা ড্রাগ মাফিয়াকে উচ্ছেদ করার জন্যই। তাদের টার্গেটই উঠতি বয়সী মেয়েরা ছিল। প্রথমে মেয়েগুলোকে ড্রাগে আসক্ত করা, তারপর তাদের দিয়েই সেটা বাজারে বিক্রি করা। বেশিরভাগ সময় সেই ড্রাগ আসে বিদেশ থেকে। গোপন সূত্রে আমরা 4টি মেয়ের সন্ধান পাই। তার মধ্যে মহিতোষ বাবুর মেয়েও ছিল। এই শেষের কথাটা বলতেই জ্যোতির্ময় একবার তাকালো মহিতোষ শর্মার দিকে। পঙ্কজ লাহিড়ী যে ভুল কিছু বলেননি সেটা ওনার চেহারা দেখলেই বোঝা যায়। বললেন, খবরটা যখন জানতে পারলাম তখনই আমি মৌমিতার মাকে কথাটা বলি। তারপর এই ঘটনার জের ধরেই আমাদের বিচ্ছেদটা হয়। তার মানে মৌমিতা যে খুন হয়েছে সেটা এমনি এমনি নয়? মৌমিতার খুনের বিষয়টা বোধহয় পঙ্কজ লাহিড়ী জানতেন না। এইবার ওনার 2 চোখ বিস্ময় আর অবিশ্বাসে ঠিকরে বেরিয়ে আসতে চাইল, কিন্তু তিনি মুখে কিছুই বললেন না। আপনাদের মিশন সফল হয়েছিল? আমাদের টার্গেট ছিল পালের গোদাকে ধরার, কিন্তু পরে বুঝতে পারলাম সে আমাদের নাগালের বাইরে। তবে চুনোপুটিদের ধরেছিলাম, আর সেই সাথে প্রায় 300 কোটি টাকার ড্রাগস।
আর এই মিশনে যুক্ত ছিল সেই 5 জন অফিসার, যাদের জন্য তার এত বড় ক্ষতি হলো। তাদের নাম জানবার আগ্রহ সবারই হবে। কিন্তু এতে হিতে বিপরীত হবে। এই 5 জনেরই পরিবার আছে, তাদের নাম যদি জানতে পারে তাহলে কি হবে বুঝতে পারছো? রক্তগঙ্গা বয়ে যাবে। যদি না, একটা কোডের কথা উল্লেখ করেছে, সেটা কেমন? কথাটা শুনে একটু আগে খানিকটা উজ্জ্বল হওয়া মুখটা এবার কালো হয়ে এলো, যেন আলোর দেখা পেয়েও সে আলো দপ করে নিভে গেল। গোপন মিশনে আমরা বেশ কিছু কোড ব্যবহার করি। নাম ভুল বললেও কোড কখনো ভুল হবে না। তার মানে অন্য নাম বলে পার পাওয়া যাবে না, ধরা পড়তে হবে। হ্যাঁ, কিন্তু আমি কিছুতেই সেই ফাইলটা হাতছাড়া করতে পারবো না। আর এতে যদি আমার মেয়েকে মৃত অবস্থায় আমায় দেখতে হয়, তবুও নয়। রিপোর্ট আসলো। অনুজ হাজরা রিপোর্টটা ভালো করে পড়ে এগিয়ে দিলেন মহিতোষ শর্মার দিকে। বললেন, আঙুলটা অঙ্কিতার নয়, শ্যামলী নামের মেয়েটার। তবে কাপড়ের টুকরোটা অঙ্কিতার, আংটিটাও। আঙুলটা খুব সাবধানে কাটা হয়েছে। কিন্তু জ্যোতির্ময়, তুমি এসব কথা কিভাবে জানলে? অন্য সময় হলে হয়তো জ্যোতির্ময় এই প্রশ্নের উত্তর দিত না, কিন্তু এই কেসে সে নিজে যেহেতু একজন হেল্পিং হ্যান্ড, তাই সবটা বলতেই হলো। সবটা শুনে অনুজ হাজরা লাফিয়ে উঠল। তাহলে তো নাম্বার ট্র্যাক করে লাভ নেই। লোকটি এতটাও বোকা নয় অনুজবাবু। যদি ধরা পড়ার ভয় থাকতো তাহলে সে এমনটা করতো না। তাহলে সে নিজে ধরা দেবে না, তাই আমাদেরই কিছু একটা ব্যবস্থা করতে হবে। সেটা কেমন? টোপ দিয়ে। ঘড়ির কাঁটা নিজের অক্ষপথে ছুটে চলেছে অবিরাম। জ্যোতির্ময় ব্যানার্জি বিছানার ওপর কয়েকটা কাগজ আর সেই সাথে পরপর কয়েকটা ছবি সাজিয়ে রেখে পায়চারি করছে ঘরময়। জটগুলো কিছুতেই খুলতে চাইছে না। প্রথমে অপহরণ, তারপর খুন, আর এখন কেসটা পৌঁছালো একটা গোপন মিশনে। এই কেসে যে আরো কত রহস্য লুকিয়ে আছে কে জানে। সত্যিকারের সাসপেন্স বোধহয় একেই বলে। কথাগুলো ভাবতে ভাবতে এতটাই উদাস হয়ে পড়েছিল সে যে ফোনে সামান্য রিংটোনের শব্দে চমকে উঠল। প্রাইভেট নম্বর। আর জ্যোতির্ময় জানে কল রিসিভ করলেই উপাস থেকে ভেসে আসবে একটা হাস্য উজ্জ্বল শীতল কণ্ঠস্বর। বলুন। যাক, পরিচয় দিতে হলো না তাহলে। আশা করি কাজ হয়ে গিয়েছে। শুনলাম কেসটা নাকি গোয়েন্দা বিভাগে যাবে। পুলিশ কিছু না করতে পারলে যাওয়া উচিত নয় কি? তা তো বটেই, কিন্তু কেসটা কিন্তু খুব একটা কঠিন নয়। শর্ট অ্যান্ড ক্লোজ, ফাইলটা দিলেই। কিন্তু যে ফাইলের সাথে যুক্ত আছে পুরো আর্মি ডিপার্টমেন্ট, সে ফাইল কি সত্যিই সামান্য একটা জিনিস? নিজের মেয়ের মৃত্যুর থেকেও। তাহলে একটা আপডেট দিই। পঙ্কজ লাহিড়ী কিন্তু ফাইলটা দিতে রাজি হননি, এমনকি ওনার মেয়ের মৃত্যু হলেও না। ও তাই নাকি? বাহ, আদর্শ পিতা না হলেও আদর্শ অফিসার হতে পেরেছেন তাহলে। কোনো ব্যাপার না, সব সময় আমার ব্যাকআপ প্ল্যান তৈরিই থাকে, রাখতে হয় আর কি। বলা তো যায় না কখন আবার কোন বিপত্তি ঘটে। সে যাই হোক, ভাবছি একটু চোর পুলিশ খেললে কেমন হয়। ঘড়িতে কটা বাজে বলো তো? আমার এখানকার ঘড়িটা এত দ্রুত চলছে যে ঠিক হিসাব রাখতে পারছি না। দুঃখিত মাই ফ্রেন্ড, আবারও একটু গোলমাল হয়ে গেল। আমাকে বিশ্বাস করো তো? যদি করো তাহলে জানলার কাছটায় গিয়ে দাঁড়াও। জ্যোতির্ময় ধীর পায়ে এগিয়ে গেল জানালার কাছে। তাকালো দূরে জ্বলতে থাকা লাল নীল সবুজ লাইটগুলোর দিকে। 10 তলার উপর থেকে শহরটাকে দেখতে লাগলো পাখির চোখে।
আর তারপরে একটা বিকট শব্দ। সেই সাথে সকল আলোকে চূর্ণ বিচূর্ণ করে ওপরের দিকে উঠতে লাগলো আগুনের হলকা। পা খানিকটা টলে গেল জ্যোতির্ময়ের। মনে হলো বোমাটা শহরের ভেতরে নয়, ফাটলো জ্যোতির্ময়ের পায়ের নিচে। জানালা থেকে ছিটকে আসলো কয়েক পা, শরীর কাঁপছে থরথর করে। আর সেই সাথে একটা ফোন এলো। কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করলো জ্যোতির্ময়। ভেসে আসলো সেই শীতল কণ্ঠস্বর। ভয় পেলে নাকি? যদিও বিল্ডিংটা এমনিতেই ভাঙা হতো, তাই ভাবলাম আমি একটু সাহায্য করি। কিন্তু আমার কাজ যদি না হয় তাহলে পরের বোমটা ফাটবে এখান থেকে অনেক দূরে, দার্জিলিংয়ের মনোরম পরিবেশে, যেখানে এখন প্রায় 300 জওয়ান নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছে কোনো এক মিশনের জন্য। এখন সিদ্ধান্তটা নিতে হবে স্বয়ং পঙ্কজ লাহিড়ীকে। এদিকে 5 জন অফিসার, অন্যদিকে 300 জন জওয়ান। রাগে থরথর করে কাঁপতে লাগলো জ্যোতির্ময়ের পুরো শরীর। কিন্তু সে জানে এখন কিছুই করা যাবে না, এতে হিতে বিপরীতটাই বেশি হবে। কিন্তু একটা বিষয় সে বুঝতে পারল, লোকটি যেই হোক না কেন জ্যোতির্ময়কে সে চেনে। আর তার থেকেও বড় কথা হলো, কাজগুলো সে নিজে করে না, কারো থেকে করিয়ে নেয়। সে কেবল হুকুম করে। সকালবেলা একটু তাড়াহুড়ো করে রাস্তা পার হতে গিয়ে ধাক্কাটা লাগলো নিজের দোষেই। লোকটি ততক্ষণে পাশের ফুটপাতে বসে কাতরাচ্ছে। আঘাতটা গুরুতর। জ্যোতির্ময় ছুটে গেল বয়স্ক লোকটার দিকে, তারপর ধরে তুলল। আর তুলতেই অবাক হলো জ্যোতির্ময়। সে নিজে কম লম্বা নয়, কিন্তু এই লোকটি তার থেকেও ইঞ্চি কয়েক লম্বা। শরীর শুকনো, চুল দাড়ি সবটাই সাদা হয়েছে, কিন্তু শরীরে জোর এখনো অবশিষ্ট। খুব সম্ভবত লোকটিও অন্যমনস্ক ছিলেন। যদি তা না হতো তাহলে জ্যোতির্ময়ের ধাক্কায় একেবারে মাটিতে লুটিয়ে পড়তেন না। দুঃখিত দুঃখিত, আসলে তারা ছিল তো, তাই লক্ষ্য করিনি। কিছু মনে করবেন না, আপনার লাগেনি তো? এরই মধ্যে পাশ থেকে ছুটে এসেছে আরও 2-1 জন। একজনের হাতে ক্যামেরা। বয়স্ক লোকটি এইবার হাসি মুখে বলল, আরে না না, আসলে দোষটা আমারই। এইবার জ্যোতির্ময়ের ভ্রু খানিকটা কুঁচকে গেল। তার কারণ লোকটির কণ্ঠ দিয়ে বেরিয়ে আসা স্বর যেন একজন 22-23 বছরের যুবক কথা বলছে সাদা দাড়ি গোফের আড়াল থেকে। লোকটি ততক্ষণে পরচুলো আর দাড়ি খুলে ফেলেছে। তারপর হাসতে হাসতে বলল, একটা শুটিং চলছে, আমরা সেদিকেই ব্যস্ত ছিলাম। আপনার কোথাও লাগেনি তো? লোকটিকে দেখে খানিকটা অবাকই হলো জ্যোতির্ময়। ই আবার কেমন বৈশিষ্ট্যের মানুষ? কথা বলছে 22-23-এর যুবকের কণ্ঠে, কিন্তু তার বয়সে কম করে 40 সেটা বোঝাই যাচ্ছে। দেহটা অতিরিক্ত লম্বা হওয়ায় মাঝখান থেকে একটা ভাঁজ পড়েছে। এমনিতেই হাতে কাজ ছিল বিস্তর। এইদিকে একবার থানাতেও যেতে হবে। মহিতোষবাবু গতকাল রাতের বিষয়টা নিয়ে খুবই নিশ্চিত হয়ে আছেন, কারণ জ্যোতির্ময় কিছু একটা আন্দাজ দিয়েছে। সে আর সময় নষ্ট করল না। যদিও লোকগুলো তাকে সৌজন্যতার খাতিরে চায়ের অফার করেছিল, কিন্তু সেটা আর গ্রহণ করা হয়নি, কারণ এর থেকেও গুরুত্বপূর্ণ কাজ এখনো বাকি। গতকালের বিস্ফোরণ কে ঘটিয়েছিল এখনো পুলিশ তা জানে না, কিন্তু একজনকে আটক করেছে অজ্ঞান অবস্থায়। যেখানে বিস্ফোরণ হয়েছে তার ঠিক পাশেই, হাতে বারুদের গন্ধ। আর সবচাইতে বড় কথা হলো, জ্ঞান ফেরার পর লোকটি যে নামটা প্রথমেই উচ্চারণ করেছে সেই নামটা খুবই চেনা জ্যোতির্ময়ের, ডেভিড। প্রথম কথাটা বললেন মহিতোষ শর্মা নিজে।
কণ্ঠে খানিকটা হতাশা। যা দেখছি গোয়েন্দা বিভাগের কাছে কেসটা পাঠিয়ে দিতে হবে। ডিআইজি স্যার সকালেও ফোন করেছিলেন, যে বিল্ডিংটায় বিস্ফোরণ হয়েছে সেটা কয়েকদিনের মধ্যেই ভাঙা হতো, তাই লোকজন ছিল না। কিন্তু পরের বার যে আরো বড় কিছু ঘটবে না সেটা আশা করি কিভাবে। পঙ্কজ লাহিড়ী কি বলছেন? ওনার দোষ দিতে পারি না জ্যোতির্ময়, তিনি নিজেও ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন। একটাই তো মেয়ে, কিন্তু এই ফাইলটায় এমন সব গোপন তথ্য আছে যা প্রকাশ পেলে দেশের খুব বড় ক্ষতি হয়ে যাবে। জওয়ানদের ভেতরে লাশ পড়বে, রক্তগঙ্গা বইবে। কারণ একবার যদি এই 5 জনের নাম বেরিয়ে আসে তাহলে আরো অনেক তথ্য বেরিয়ে আসবে, যার ফলে আন্তর্জাতিক সম্পর্ক রয়েছে। আপাতত তোমার কথা অনুযায়ী দার্জিলিং থেকে জওয়ানদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছি, কিন্তু লোকটি যে কোন পথে হাঁটছে কিছুই তো বুঝতে পারছি না। আর যে লোকটিকে গ্রেপ্তার করা হয়েছে তার থেকে কিছু জানা গেল? কাজটা সেই করেছে। বিল্ডিং, মোট 10টা বোমা সেট করা থেকে শুরু করে সব। কিন্তু শেষ পর্যায়ে বিপত্তিটা ঘটে, যান্ত্রিক ত্রুটি। আর তাই আবার চেক করতে যাচ্ছিল, এমন সময় বোমা ফাটে। সেই শব্দেই জ্ঞান হারায়। আর এইসব করেছে একজনের কথায়, ডেভিড। কিন্তু এই ডেভিড কে সেটা সে জানে না। চেষ্টার কমতি রাখিনি, সারা জীবনে করা সব অপরাধী স্বীকার করেছে, কিন্তু ডেভিড সম্পর্কে কিছু জানতে পারিনি। বোধহয় জানা যাবেও না তার মুখে, কারণ সে কেবলই একটা কলের দম দেওয়া পুতুল। তাহলে ডিআইজি স্যারকে ফোন করে বলুন আর 2 দিন সময় দিতে। সেটাই তো অসুবিধা জ্যোতির্ময়। একদিকে ঘটনাটা দিন দিন চারদিকে আতঙ্কের সৃষ্টি করছে, তার উপর গত রাতের এই বিস্ফোরণ। তবুও তুমি যখন বলছো, একবার অনুরোধ করে দেখি। লোকটির সাথে কি একবার দেখা করা যায়? চলো। এরপর মহিতোষ শর্মা একটা গোপন কক্ষে নিয়ে গেল জ্যোতির্ময়কে। ভেতরে বসে আছে একজন লোক। পুলিশি আপ্যায়ন যে বেশ ভালোভাবেই হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। তুমি যে এর কিছুই জানো না সেটা আমি জানি, কিন্তু অপরাধ যেহেতু করেছ তাই এর শাস্তি কিন্তু পেতেই হবে তোমায়। তবে হ্যাঁ, যদি আমার কথা মেনে নাও তাহলে ছাড়া পেলেও পেতে পারো। লোকটি এইবার মাথা তুলে তাকালো জ্যোতির্ময়ের দিকে, মুখে কিছুই বলল না। ডেভিড নামের লোকটি যেহেতু তোমাকে এই কাজের জন্য পাঠিয়েছে, তাই সে আবারও তোমার সাথে যোগাযোগ করবে। তুমিও কথা বলবে, কিন্তু তার হয়ে নয়, বরঞ্চ এবারে আমাদের হয়ে। রাজি? বলো। লোকটির অবস্থা এতটাই করুণ যে সে রাজি না হয়ে আর পারল না। পুলিশ লোকটির মোবাইল ফোনটা নিজেদের কাছে রেখেছিল, এবার সেটা ফিরিয়ে দেওয়া হলো। ফোনটা সুইচ অফ। জ্যোতির্ময় নিজেই অন করলো, আর সিমটা নেটওয়ার্কের আওতায় আসতেই বেজে উঠল। যেন উপাসের মানুষটা এরই অপেক্ষা করছিল এতক্ষণ ধরে। কথা বলবে একেবারে স্বাভাবিকভাবে, কোনো প্রকার কিন্তু চালাকি নয়, ঠিক আছে? কাজ হলো হাতে নাতে। লোকটি ফোন ধরেই এক বিশেষ কায়দায় পাড়ার মস্তানদের মতো বলল, খবর বলো, ফোন বন্ধ কেন? বস, খবর ভালো না। পুলিশ পাগলা কুত্তার মতন ছুটে বেড়াচ্ছে। দেখতে পেয়েছে কেউ? না বস, এই শর্মা কাঁচা কাজ করে না, কিন্তু এতদিন যা করেছে সেগুলো ছোটখাটো কাজ, আর তাই এইবার বড় কাজে হাত দিতে ভয় ভয় লাগছে। তুমি চিন্তা করবেন না বস, আমি ঠিক সময় পৌঁছে যাব। আর কোনো কথা হলো না। ওপাশ থেকে কেটে গেল লাইনটা। মোবাইলটা নিজের কাছেই রেখে দিলেন মহিতোষ শর্মা। তারপর বেরিয়ে আসতে আসতে বললেন, এতে কাজ হবে বলে মনে হয়? জানি না, কিন্তু এই লোকটিকে 1 ঘন্টার জন্য ছেড়ে দেওয়া যায়। মানছি কাজটা আইনের বাইরে, কিন্তু এছাড়া যে আর কোনো পথ নেই। ডেভিড স্বয়ং দেখা করবে লোকটির সাথে,
আর এটাই হচ্ছে সুযোগ। কি সব বলছো? এটা আমার হাতে নেই। ডেভিডকে ধরার কোনো উপায়ও নেই আমাদের হাতে। লোকটি যেমন কুটিল তেমনই ক্ষুরধার বুদ্ধি। এর আগেও হাতের নাগালে থেকেও ধরতে পারিনি। সময়টা রাত 9:30টার আশেপাশে। থানার পিছনের দিকে একটা ছোট্ট গেট খুলে গেল, আর সেই দরজা দিয়ে বেরিয়ে গেল একটা ছায়া মূর্তি। কোনো দিকে না তাকিয়ে সোজা এগিয়ে যেতে লাগলো সামনের দিকে। ফোনটা বেজে চলেছে। রিসিভ করে বলল, চিন্তা করবেন না বস, ঠিক পৌঁছে যাব। আরে না না, কোনো গন্ডগোল হবে না, আপনি শুধু টাকাটা রেডি রাখুন, ঠিক আছে? কথাটা বলে আবারও দ্রুত পায়ে ছুটতে লাগলো লোকটি। মেইন রোডের কাছে গিয়ে একটা সিএনজিতে উঠে পড়ল এক লাফে। ড্রাইভারকে ইশারায় বলে দিল কোথায় যেতে হবে। তারপর আর কোনো কথা নয়, সিএনজিটা দ্রুত ছুটতে লাগলো রাস্তায়। শহরের সকল কোলাহল ছাড়িয়ে এসে দাঁড়ালো একটা ভাঙা পুরনো পরিত্যক্ত গোডাউনের কাছে। নেমেই ড্রাইভারকে ভাড়া দিতে সিএনজি আবারও চলে গেল নিজের গন্তব্যে। লোকটি কিছুক্ষণ অপেক্ষা করল, তারপর আশপাশটা একবার তাকিয়ে হাঁটতে লাগলো সামনের দিকে। কিন্তু লোকটি জানে এখানে সে একা নয়। তারই পিছন পিছন ছায়া সঙ্গীর মতো চারিদিকের অন্ধকারে মিলিয়ে আছে কয়েকজন দক্ষ পুলিশের সৈনিক। সবার হাতেই অটোমেটিক রাইফেল। এতটুকুও ছাড় দিতে রাজি নয় কেউই। প্রয়োজনে বুলেট যদি তার নিজের শরীরেও বিঁধে যায়, তবুও তারা পিছুপা হবে না বিন্দুমাত্র। লোকটি এর সবটাই জানে, আর সবটা জেনেই সে এসেছে এখানে এক রাঘব বোয়ালের টোপ হিসাবে। তাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। হঠাৎই গোডাউনের ভেতরে একটা মৃদু আলোর সংকেত পেয়েই সেদিকে এগিয়ে গেল লোকটি। জমাট বাঁধা অন্ধকারের মাঝে নিজেকে প্রায় মিশিয়ে দাঁড়িয়ে আছে একটা ছায়ামূর্তি। কিন্তু হঠাৎই পরপর দুটো শব্দে চারিদিকের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে গেল। পরক্ষণেই একসাথে গর্জে উঠল অন্ধকারে মিশে থাকা সবার হাতের অটোমেটিক রাইফেলগুলো। বিপরীত দিক থেকেও গর্জে উঠল বন্দুক, কিন্তু সেটা কেবল 2 বার। তারপর সব নিস্তেজ, ঠিক যেমনটা ছিল একটু আগে। যদিও গুলি ছোড়ার ইচ্ছে পুলিশের ছিল না, কিন্তু পরপর দুটো বন্দুকের আওয়াজে পিছু হটার উপায় ছিল না। চারিদিক যখন আবারও চুপচাপ, তখন ধীর পায়ে ভেতরে প্রবেশ করল পুলিশের দলটি। মেঝেতে পড়ে আছে দুটো মৃতদেহ। একটি মৃতদেহকে চেনে সবাই। এটা সেই লোকটির যে একটু আগে তাদের সবাইকে নিয়ে এসেছে। দুটো বুলেট কপালে ঢুকে মাথার এপাশ ওপাশ হয়ে গিয়েছে। তার খানিকটা দূরে আরেকজন বেটেখাটো লোক, বুক ঝাঁঝরা হয়ে গিয়েছে বুলেটের আঘাতে। পুরো গোডাউনের ভেতরে তন্ন তন্ন করে খোঁজার পরও আর কাউকে দেখা গেল না। জ্যোতির্ময় এক দৃষ্টিতে তাকিয়ে আছে এই দ্বিতীয় মৃতদেহটার মুখের দিকে। লোকটিকে সে চেনে। আজকের সেই এক মুহূর্তের সেই দেখা। সকালে এই লোকটি তাকে চা খাওয়ার জন্য বলেছিল। হাতে ছিল ক্যামেরা। ফোনটা প্যান্টের পকেটে কেঁপে যাচ্ছে বারবার। স্ক্রিনে ভেসে উঠেছে একটা প্রাইভেট নম্বর। চোয়াল শক্ত হয়ে উঠল জ্যোতির্ময়ের। ওপাশ থেকে ভেসে আসলো একটা শীতল হিস হিসিয়ে কণ্ঠস্বর। ধোঁকা ধোঁকা, এই একটা জিনিস আমি একদম পছন্দ করি না মাই ফ্রেন্ড। মৃতদেহটা আর কতক্ষণ পাহারা দেব? বড্ড বিরক্তিকর এই কাজটা। 3/5 কলোনি রোড, ঠিক 10 তলার 201 নম্বর রুমে একটা মৃতদেহ আগলে বসে থাকাটা কি ভালো দেখায়?
কথাটা শুনে পা খানিকটা টলে গেল জ্যোতির্ময়ের। কারণ যে ঠিকানাটা ওপাশ থেকে ভেসে আসলো ওই হিস হিসিয়ে শীতল কণ্ঠস্বরে, ঠিকানাটা জ্যোতির্ময় ব্যানার্জির ফ্ল্যাটের। আপনারা শুনছিলেন সজীব মাহমুদ নীলের কলমে মিশন ডেথ ফাইল। গল্প পাঠে রৌনক, মোহিতোষের ভূমিকায় শুভদীপ, অনুজ হাজরা এবং রত্নাকরের ভূমিকায় শুভজিৎ কর, জ্যোতির্ময়ের ভূমিকায় সৌমিক, ডেভিডের চরিত্রে আলাপন, পঙ্কজ লাহিড়ীর ভূমিকায় শুভদীপ্ত, হরিপ্রসাদ এবং ম্যানেজারের চরিত্রে গোড়া, যুবক এবং লোকের চরিত্রে তুষার। গল্পের পরিচিতি পর্বে আমি শিউলি, পোস্টার ডিজাইনে অভ্র, সমগ্র পরিচালনা এবং পরিবেশনায় টিম স্টোরি বাংলা। শেষ হলো স্টোরি বাংলার আজকের নিবেদন লেখক সজীব মাহমুদ নীলের কলমে মিশন ডেথ ফাইল। আগামী সপ্তাহে আমরা ফিরে আসব আরও একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, আর অবশ্যই শুনতে থাকুন স্টোরি বাংলার প্রত্যেকটি গল্প। স্টোরি বাংলা, গল্পের নতুন ঠিকানা।